আজকে আমরা ক্লাস 12 এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা প্রথম চ্যাপ্টারে রয়েছে, ইলেকট্রোস্ট্যাট। ওই ইলেকট্রোস্ট্যাট সংক্রান্ত আজকে কিছু আমরা আলোচনা করব। তো এখানে ফার্স্ট অফ অল যে জায়গাটা আলোচনা করবো, ইলেকট্রোস্ট্যাট কিভাবে আসছে বা আধান সংক্রান্ত ঘটনাগুলো কনসেপ্টগুলো আসছে। তো প্রত্যেকে নোটবুক নিয়ে বসবে, প্রত্যেকটা লাইন নোট করবে। হ্যাঁ, আশা করছি প্রত্যেকে ভালো আছে খুব। তো এই জায়গা থেকে আজকে শুরু করা। আমরা ইলেকট্রোস্ট্যাট পড়ার আগে জানবো যে আচ্ছা 12টা কিভাবে বিল্ড আপ করছে, 12 এর সিলেবাসে কেন ইলেকট্রোস্ট্যাটটা রয়েছে জানবো। আগে কনসেপ্ট রয়েছে, যখন আমরা 11 পড়েছি সেখানে খেয়াল করি, সেখানে কি করেছি না ভর সংক্রান্ত আলোচনা বা গতি সংক্রান্ত। যেমন ধরো 11 ফার্স্ট চ্যাপ্টার ছিল একমাত্রিক গতি। একমাত্রিক পড়ার আগে স্থিতিগতি জানলাম, স্থিতিগতি জানলাম, গতি প্রকারভেদ করলাম, একমাত্রিক গতি। একমাত্রিক গতির আবার সরলরেখী গুলো দ্বিমাত্রিক গতি কেমন হবে, গতির সমীকরণ পড়তে গিয়ে তারপর বৃত্তগতি জানলাম, বৃত্তগতির একটা চ্যাপ্টার করলাম, ঘূর্ণন গতির একটা চ্যাপ্টার করলাম, লাস্টে একদম সরল গতি বা পর্যায়বৃত্ত গতি বললাম। এগুলো কনসেপ্ট রয়েছে আগে। এর পুরো 12 পড়বো কি আধান সংক্রান্ত আলোচনা। এতটা সুন্দর একটা লিঙ্ক রয়েছে চ্যাপ্টারটার মধ্যে, দেখলে বুঝে যাবে সহজে। ধরো বলছি আধান, এই আধান বলছি, এই আধান কি? আধান একটি কণার নিজস্ব ধর্ম। আধান একটি কণার নিজস্ব ধর্ম। বুঝে গেল না? আধান হলো কি? একটা কণার নিজস্ব ধর্ম, যার সাথে কি করবে সে আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে, যার সাহায্যে কণাটি আকর্ষণ বা বিকর্ষণ করে। এই কনসেপ্ট আমরা রাখি। এইটা ছিল আধানের একটা ঘটনা। কিন্তু একদম প্রথমে কি সেই আধানকে এইভাবে আমরা বুঝতে পেরে গেছিলাম যে তার নিজস্ব ধর্ম বলতে বোঝাচ্ছে তার আকর্ষণ ধর্ম বিকর্ষণ ধর্ম আছে? দেখবি আমরা ছোটবেলায় পড়তে পড়তে আমরা করতাম, তোরা করিস কি জানি না, খেয়াল করবি চিরুনি নিয়ে বুঝতাম, চিরুনিকে বারবার করে রাব করে কিছু কাগজের টুকরো সামনে ধরলে দেখা যাচ্ছে কাগজের টুকরোটা একটা মানে অ্যাট্রাক্ট করছে। তখন তো বুঝতাম না, কিন্তু তখনও কিন্তু ফিজিক্স তো বুঝিনি, কিন্তু তার ভিতরে এত বড় যে ফিজিক্স ছিল, এটা ক্লাস 12 পেয়েছি, বুঝলাম ক্লাস 12 বেশি বুঝে যাচ্ছে। কিংবা আহ একটা ধরো চৌম্বক পদার্থ কি, চুম্বক পদার্থ চুম্বক ক্ষেত্রে রাখলাম, চুম্বককে আকর্ষণ করছে, যদিও সেটা আমাদের ইলেকট্রোস্ট্যাটের মধ্যে আলোচনা আসছে না, তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। ওখানেও একটা ঘটনা দেখছে, একটা চুম্বক পদার্থ চুম্বকের কাছে রাখলে চুম্বকটা আকর্ষণ করছে। কেন আকর্ষণ করছে? সেটা যদি আধান রাখতাম, ধনাত্মক আধান রাখলে দেখা যাবে একটা ঋণাত্মক আধানকে আকর্ষণ করছে। এর পিছনে কারণ কিন্তু রয়েছে। তো এই আধানের সম্বন্ধে একটু বলি। এর একটা সিরিজ রয়েছে, এটাকে বলি ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এর পুরো নামটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হচ্ছে সিজিএস ইউনিট। এসআইতে কি হবে? এসআইতে হবে কুলম্ব। বুঝা গেল তো? সি লিখতে পারি, এটা এর এসআই ইউনিট। আর মাত্রা কত হবে? মাত্রা হবে আইটি। হ্যাঁ, মনে রাখতে হবে এটা লব্ধ রাশি কিন্তু, অর্থাৎ লব্ধ রাশি। ক্লিয়ার? লব্ধ রাশি, এটা তার মাত্রা। এর কিছু প্রপার্টি রয়েছে, যেমন ধরো আধানের যদি প্রপার্টি দেখি, আধান ছাড়া ভর হতে পারে, আধান ছাড়া ভর হতে পারবে, কিন্তু ভর ছাড়া আধান হতে পারবে না। যেমন ধরো নিউট্রন, নিউট্রনের ভর আছে কিন্তু তার কোনো আধান নেই। কিন্তু আধান আছে কিন্তু ভর নেই, এটা কখনো সম্ভব না। তাহলে ভর ছাড়া আধান সম্ভব নয়, ভর ছাড়া আধান সম্ভব নয়। বোঝা গেল? যে আধান আছে কিন্তু ভর নেই, এটা কখনো বলা সম্ভব না।
কথা পরিষ্কার হয়েছে না? ক্লিয়ার? এই জায়গাটা মাথায় রাখতে হবে। এবারে ভর তাহলে কি? ভরের কনসেপ্ট তো ক্লাস 11 রয়েছে। আমরা ক্লাস 11 যখন কোনো টপিক পড়াবো ওইখানে আমরা ভর সংক্রান্ত আলোচনা করব। খেয়াল করি আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ কি বলছে? যদি কোনো একটা বস্তু আলোর বেগের কাছাকাছি কোনো বেগ নিয়ে যায় বা আলোর বেগের সঙ্গে কম্পেয়ারিং কোনো একটা বেগ নিয়ে আসে, তাহলে কি হবে? তার ভর বেড়ে, যা ভর ছিল তার ভরটা বাড়বে। এই ইকুয়েশনটা আশা করছি বলি। তাহলে কি হবে না, ভরটা বৃদ্ধি পাবে। কিন্তু যদি বেগ বাড়ে বা কোনো আহিত বস্তু বা বস্তু যদি বেগ বাড়ে, তাহলে কিন্তু কি হবে? তার আধান কখনো পরিবর্তন হবে না। বেগের উপর আধানের মান নির্ভর করে না। বেগের উপর আধানের মান নির্ভর করে না। আধানের মান নির্ভর করে না। বুঝা গেল? তাহলে বেগের উপর কি হবে? আধানের মান নির্ভর করে না। আধান সবসময় কি হবে? কনস্ট্যান্ট থাকবে, কখনো সে বেগের উপর নির্ভর করবে। 1 কুলম্ব সমান কত হবে? 3 × 10⁻⁹ কত হবে? 9 PH। এটা মাথায় রাখবে। CGSS এর মধ্যে সম্পর্ক এইটা কিন্তু দেয়, মানে ক্ষেত্রে নিয়মিত ইউজ করতে গেলে কিন্তু এটা আমাদের কাজে লাগবে। যে 1 কুলম্ব সমান কত হবে? 3 × 10⁹ এটা মাথায় রাখতে হবে। এটা একটা আধান সংক্রান্ত আমরা একটা ধারণা করতে পারি। আধানও কিন্তু এটা কি সংরক্ষণ সূত্র মেনে চলে। আধান কি হবে না, আধান সংরক্ষণ এর চার্জ হবে কি হবে? এর চার্জ হবে পজিটিভ। এর নেগেটিভ হলে কি হবে? এর হবে পজিটিভ। কিন্তু এদের ভর কিন্তু একই। ভর এক। আমি এটা নোট করে দিই। এটা কি হবে? ইলেকট্রন পজিট্রনের ভর একই। তাহলে ইলেকট্রন এবং পজিট্রনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ইলেকট্রনের স্থির ভর আমি ধরছি m0 ইকুয়াল টু 9.11 ইন্টু 10⁻⁻ কত হবে? 31 কেজি। m0 ইকুয়াল টু 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। তাহলে এখানে যদি ভরে রূপান্তর করি, আমি তো এটা খুব পরিচিত, যেখানে সেখানে লেখা থাকে ঠিক না? আমি জানি এটা খুব ছোটবেলা থেকে এই টার্মটার সঙ্গে পরিচিত, কিন্তু এর অর্থ বুঝি না খুব একটা ভালো, কিন্তু মোটামুটি জানি এখানে ভর শক্তি সমতুল্য, তাই তো? তাহলে এখানে কত হবে না, 9.11 ইন্টু 10⁻⁻31 ইন্টু 3 × 10⁸ হোল স্কোয়ার বাই কত হবে 1.6 ইন্টু 10⁻⁻19 জুলটাকে ইলেকট্রন ভোল্টে করে নিলে এটা 1.6 ইন্টু 10⁻⁹ দিয়ে ডিভাইড করতে হবে। এর কথা হবে এটা 0.51 MeV। তাহলে একটি ইলেকট্রন যদি এটা হয়, তাহলে ইলেকট্রন পজিট্রন মিলে কত হবে? E0 লিখে দিই ভালো হবে। মোট শক্তি কত হচ্ছে? E ইকুয়াল E 1.0255। তাহলে এখানে কি, এটা একটা চার্জলেস পার্টিকেল, আফটার অল চার্জ কি হচ্ছে? কনজার্ভ হচ্ছে। যদি দেখা যায় এই 1.02 MeV এর কাছাকাছি শক্তি নির্গত হয়, তাহলে দেখা যাবে এখানে কি হবে? আধান সংরক্ষণ হচ্ছে। কত পরিষ্কার? কিন্তু যদি দেখা যায় যে এই শক্তির মান ই এর মান 1 নম্বর পয়েন্ট যদি লেস দেন 1.02 MeV, তাহলে সেখানে কি ইলেকট্রন পজিট্রন ইমিট করবে?
দেখা যাবে সেখানে ইলেকট্রন ইমিট করছে, যেটাকে আমরা দেখছি কি না আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। যেখানে কি করছি, যেখানে ধাতব পৃষ্ঠের উপর একটা আলো ফেলছি, সেখান থেকে ইলেকট্রন খুব সুন্দর করে বেরিয়ে যাচ্ছে। তার বিভিন্ন মেকানিজম রয়েছে। ক্লাস 11-এ খানিকটা আলোচনা করেছি আমরা কেমিস্ট্রিতে। আমরা ফিজিক্স এটা নিয়ে কিন্তু একটা আলাদা টপিক নিয়ে আলোচনা করব। কথা পরিষ্কার? নেক্সট ভিডিওতে আমরা পরপর শিডিউল তখন হবে কি, তখন হবে আলোক তড়িৎ ক্রিয়া। যদি দেখা যায় যে আমাদের নর্মাল কেস যদি গ্রেটার দেন 1.0 এমভি হয়, সেক্ষেত্রে পেয়ার প্রোডাকশন, যুগ্ম উৎপাদন। এই পেয়ার প্রোডাকশন তাহলে এখান থেকে কি বুঝতে পারছি না, এই ই মাইনাস 1.0 হলে কিছু একটা শক্তি পাওয়া যাবে। সেই শক্তির মধ্যে দেখবো পজিট্রনের জন্য খরচ হবে এবং কিছুটা ইলেকট্রনের জন্য খরচ হবে। এটা গতি শক্তি হিসাবে হবে, এই যে শক্তিটা এটা কি হবে গতি শক্তি হিসাবে খরচ হবে। কোথাও বোঝা গেছে? যেহেতু এটা ধনাত্মক কণা, নিউক্লিয়াস দ্বারা বেশি বিকশিত হবে, ও কিন্তু মোর দেন কাইনেটিক এনার্জি, মোর দেন হাফ কাইনেটিক এনার্জি নিয়ে করছে, মোর দেন লেস দেন। কারণ কি লেস দেন হাফ কেন? যেহেতু এটা ঋণাত্মক কণা, নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করবে, নিউক্লিয়াসকে টেনে রাখবে কেন্দ্রের দিকে। ফলে কি হবে, ওখানে কিন্তু খুব কম, ও কিন্তু কম গতি শক্তি নেবে। যেহেতু এটা পজিট্রন, পজিটিভ চার্জ পার্টিকেল, নিউক্লিয়াস দ্বারা বেশি বিকশিত হবে, ও কিন্তু হাফের থেকে বেশি শক্তি নিয়ে, গতি শক্তি নিয়ে, এই যে বিয়োগ করে যে শক্তি থাকবে তার অর্ধেকের বেশি শক্তি নিয়ে কি পজিট্রনটা ঘটছে। এই ঘটনাটাকে বলবো কি পেয়ার প্রোডাকশন। আর পেয়ার অ্যানিলেশন কি? পেয়ার অ্যানিলেশন হচ্ছে পেয়ার প্রোডাকশন আশা করছি বোঝা গেছে। আমি পেয়ার অ্যানিলেশনে আসছি। পেয়ার অ্যানিলেশন, পেয়ার অ্যানিলেশন না, পেয়ার অ্যানিলেশনের ক্ষেত্রে যেখানে কি হবে, একটা ইলেকট্রন, একটা পজিট্রন মিলে কি তৈরি করছে, দেখা যাচ্ছে সংযোগ হয়ে সাপেক সংরক্ষণ সূত্র মেনে চলে, সেই কারণে দুটো আমরা এইচ কম্পাউন্ড তৈরি করবো। যেখানে কি হবে, আচ্ছা পেয়ার অ্যানিলেশন, পেয়ার প্রোডাকশনটা, তবে আমি একটা পার্ট ছেড়ে গেছি, একটু নোট করে নিতে হবে। একদম বেরিয়ে এসছে এটা পেয়ার প্রোডাকশন, যেখানে সেখানে কি দেখলাম এইচ নিউ, তাহলে এখানে এই যে করা তৈরি হয়েছে একটা শক্তি থেকে পর, শক্তি থেকে পর, হ্যাঁ, শক্তি থেকে ভরের পয়েন্ট। পেয়ার অ্যানিলেশন কি হচ্ছে না, ভর থেকে শক্তি, এটা সংঘাতের আগে বা সংযোগের আগে। এখানে কি হলো যে পজিট্রন হলো ইলেকট্রনের কি হবে, ইলেকট্রন অ্যান্টিপার্টিকেল, ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল। মানে এর চার্জ যদি নেগেটিভ হয়, এর চার্জ হবে কি হবে, এর চার্জ হবে পজিটিভ। এর নেগেটিভ হলে কি হবে, এর হবে পজিটিভ। কিন্তু এদের ভর কিন্তু একই, ভর একই। যদি একটা নোট করে দিই, যদি কি হবে, ইলেকট্রন ও পজিট্রনের ভর একই, তাহলে ইলেকট্রন এবং পজিট্রনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ইলেকট্রনের স্থির ভর, ইলেকট্রনের স্থির ভর আমি ধরছি m0 ইকুয়াল টু 9.11 ইন্টু 10⁻⁻, কত হবে 31 কেজি। m0 ইকুয়াল টু 9.11 ইন্টু 10⁻31 কেজি। তাহলে এখানে যদি ভরে রূপান্তর করি, আমি তো এটা খুব পরিচিত, যেখানে সেখানে লেখা থাকে E ইকুয়াল টু mc স্কয়ার, ঠিক না?
আমি জানি এটা খুব ছোটবেলা থেকে এই টার্মটার সঙ্গে পরিচিত, যদি এর অর্থ বুঝি না খুব একটা ভালো, কিন্তু মোটামুটি জানি এটা এই ইকুয়াল টু এমসি স্কোয়ার। এখানে ভর শক্তি সমতুল্য, তাই তো? তাহলে এখানে কত হবে না, 9.11 ইন্টু 10⁻−31 ইন্টু 3 × 10⁸ হোল স্কোয়ার বাই কত হবে 1.6 ইন্টু 10⁻−19 জুলটাকে ইলেকট্রন ভোল্টে করে নিলে এটা আসবে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ডিভাইড করতে হবে। তার কথা হবে এটা 0.51 এমইভি। তাহলে একটি ইলেকট্রন যদি এটা হয়, তাহলে ইলেকট্রন পজিট্রন মিলে কথা হবে অতএব E0 লিখে দিই ভালো হবে। অর্থাৎ মোট শক্তি কত হচ্ছে, E ইকুয়াল টু কত হবে 2E, তাহলে 2 ইন্টু 1.025। তাহলে এখানে কি, এটা একটা চার্জলেস পার্টিকেল, আফটার অল চার্জ কি হচ্ছে, কনজার্ভ থাকছে। যে যদি দেখা যায় এই 1.02 এমইভির কাছাকাছি শক্তি নির্গত হয়, তাহলে দেখা যাবে এখানে কি হবে, আধান সংরক্ষণ হচ্ছে। কথা পরিষ্কার? কিন্তু যদি দেখা যায় যে এই শক্তির মান ই এর মান 1 নম্বর পয়েন্ট যদি লেস দেন 1.02 এমভি, তাহলে সেখানে কি ইলেকট্রন পজিট্রন ইমিট করবে? দেখা যাবে সেখানে ইলেকট্রন ইমিট করছে, যেটাকে আমরা দেখছি কি না আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। এখানে কি করছি, এখানে ধাতু পৃষ্ঠের উপর একটা আলো ফেলছি, সেখান থেকে ইলেকট্রন খুব সুন্দর করে বেরিয়ে যাচ্ছে। তার বিভিন্ন মেকানিজম রয়েছে। ক্লাস 11-এ খানিকটা আলোচনা করেছি আমরা কেমিস্ট্রিতে। আমরা ফিজিক্স এটা নিয়ে কিন্তু একটা আলাদা টপিক নিয়ে আলোচনা করব। কথা পরিষ্কার? নেক্সট ভিডিওতে আমরা পরপর শিডিউল তখন হবে কি, তখন হবে আলোক তড়িৎ ক্রিয়া। আর যদি দেখা যায় যে আমাদের নর্মাল কেস যদি গ্রেটার দেন 1.02 এমভি হয়, কি বলবো কি, পেয়ার প্রোডাকশন, যুগ্ম উৎপাদন। এই পেয়ার প্রোডাকশন তাহলে এখান থেকে কি বুঝতে পারছি না, এই ই মাইনাস 1.02 গুলো কিছু একটা শক্তি পাওয়া যাবে। সেই শক্তির মধ্যে আমরা দেখবো কিছুটা পজিট্রনের জন্য খরচ হবে এবং কিছুটা ইলেকট্রনের জন্য খরচ হবে। এটা গতি শক্তি হিসাবে খরচ হবে। এই যে শক্তিটা কি হবে, গতি শক্তি হিসাবে খরচ হবে। কোথাও বুঝে গেছি? যেহেতু এটা ধনাত্মক কণা, নিউক্লিয়াস দ্বারা বেশি বিকশিত হবে, ও কিন্তু মোর দেন কাইনেটিক এনার্জি, মোর দেন হাফ কাইনেটিক এনার্জি নিয়ে করছে, মোর দেন হাফ, লেস দেন হাফ। কারণ কি লেস দেন হাফ কেন? যেহেতু এটা ঋণাত্মক কণা, নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করবে, নিউক্লিয়াসকে টেনে রাখবে কেন্দ্রের দিকে। ফলে কি হবে, ওখানে কিন্তু খুব কম, ও কিন্তু কম গতি শক্তি নিয়ে বেরোবে। যেহেতু এটা পজিট্রন, পজিটিভ চার্জ পার্টিকেল, নিউক্লিয়াস দ্বারা বেশি বিকশিত হবে, ও কিন্তু হাফের থেকে বেশি শক্তি নিয়ে, গতি শক্তি নিয়ে, এই যে বিয়োগ করে যে শক্তি থাকবে তার অর্ধেকের বেশি শক্তি নিয়ে কি পজিট্রনটা ঘটেছে। এই ঘটনাটাকে বলবো কি পেয়ার প্রোডাকশন। আর পেয়ার অ্যানিলেশন কি? পেয়ার অ্যানিলেশন হচ্ছে, পেয়ার প্রোডাকশন আশা করছি বোঝা গেছে। আমিও পেয়ার অ্যানিলেশনে আসছি। পেয়ার অ্যানিলেশন, পেয়ার অ্যানিলেশন না, পেয়ার অ্যানিলেশনের ক্ষেত্রে যেখানে কি হবে, একটা ইলেকট্রন একটা পজিট্রন মিলে কি তৈরি করছে, দেখা যাচ্ছে সংযোগ হয়ে, যাতে ভরবেগ সংরক্ষণ সূত্র মেনে চলে সেই কারণে দুটো আমরা এইচ নিয়ে কম্পাউন্ডে তৈরি করবো। যেখানে কি হবে, আচ্ছা পেয়ার অ্যানিলেশন, পেয়ার প্রোডাকশনটা, সরি আমি একটা পার্ট ছেড়ে গেছি, একটু নোট করে নিতে হবে।
একদম বেরিয়ে এসছে। এটা পেয়ার প্রোডাকশন যেটা নয়, সেখানে কি দেখলাম না এইচ নিউ, তাহলে এখানে এই যে করা তৈরি হয়েছে আর একটা শক্তি থেকে পর, শক্তি থেকে পর, হ্যাঁ, শক্তি থেকে ভরের কনফ্লিক্ট। আর পেয়ার অ্যানিলেশন কি হচ্ছে না ভর থেকে শক্তি, এটা সংঘাতের আগে বা সংযোগের আগে হচ্ছে। খুব পরিচিত, একদম ক্লাস 10 থেকে পড়া হচ্ছে স্কুল, প্রথম প্রথম ক্লাস 10 পড়ছিলাম তরি, সেখানে এই কুলম্ব সংক্রান্ত আলোচনা কিন্তু ওখানে পড়া হয়েছে। সেখানে কি পড়েছে বুঝিনি কিন্তু সেভাবে, তাই না, বা অনেকে বুঝলেও আশা করছি বুঝতে হবে। সেখানে খেয়াল করে দেখ সেখানে কি বলেছি, কি বলা হয়েছে সেখানে না নির্দিষ্ট মাধ্যমের মধ্যে অবস্থিত দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ কিংবা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাই না, তাহলে কি হলো না দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান, তাহলে কি হবে নির্দিষ্ট মাধ্যম, আমি পুরো লিখছি না খানিকটা লিখছি, তাহলে নির্দিষ্ট মাধ্যমের মধ্যে অবস্থিত দুটি স্থির বিন্দু আধান, স্থির বিন্দু আধান, তাহলে এখানে বুঝতে পারছি কি যে কুলম্বের সূত্র মাধ্যমের উপর নির্ভর করবে। তাহলে কিরকম মাধ্যম নিব, কিরকম মাধ্যম নিব, আমরা এখানে নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস করছি, পরাবৈদ্যুতিক মাধ্যম। পরাবৈদ্যুতিক যা অন্তরক্তা, কথা পরিষ্কার, তাহলে ক্লিয়ার হচ্ছে আশা করছি পর থেকে। তাহলে এখানে কি মাধ্যম রাখছি না পরাবৈদ্যুতিক মাধ্যম রাখবো, আর সেই রকম মাধ্যমের ক্ষেত্রে এটা প্রযোজ্য। স্থির কি, স্থির কেন নিচ্ছি, ধরো একটা আধান রেখেছি, এই আধান কি করছে যেদিকে সেদিকে গতিশীল হয়ে যাচ্ছে, তাহলে এই কি হবে তার ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। যদি দুটি আধান একসঙ্গে গতিশীল হয় বা এর নির্দিষ্ট দূরত্ব রেখে গতিশীল, তাহলেও কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। যেমন ধরো নিউক্লিয়াস চারদিকে কি করছে ইলেকট্রন রিভলভ করছে, বোরের তত্ত্ব, তাহলে কি হবে ইলেকট্রন ঘুরে যাচ্ছে, তার ক্ষেত্রেও কুলম্বের সূত্র প্রযোজ্য হয়েছিল। তাহলে কি সে একই দূরত্ব থেকে যদি গতিশীল হয় তার ক্ষেত্রেও কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। অথবা আধানকে স্থির থাকতে, আমরা বলে দিয়েছি বেগের মানের উপর নির্ভর করে না, কিন্তু গতিশীল হলো, গতিটা এমন হলো তার মধ্যে সেপারেট ডিস্টেন্সটা পরিবর্তন হয়ে গেল, তার ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। এবার কি বলছে বিন্দু আধান, বিন্দু আধান কি বলছে না বিন্দু আধান বলছে যে ধরো আমরা যে আধানটা নিয়েছি, আধান নিয়েছি, এর যে ব্যাস এদের যে মধ্যবর্তী দূরত্ব থেকে যদি খুব ক্ষুদ্র আধান নিয়েছি, আধানকে এমন নয় বিন্দু মানে এই নয় যে একদম পয়েন্ট শেপের যা দৈর্ঘ্য বস্তু সেরকম নয়, একটা যে অবজেক্টটা নিব বা যে আহিত বস্তুটা নিব, ওই আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি ওর আকারের থেকে অনেকটা বেশি হয় বা মধ্যবর্তী দূরত্ব থেকে যদি ওই বস্তুর আকার খুব কম হয়, নেগলিজিবল, তখন এই বস্তুকে বলবো বিন্দু আকার। আর যখন নেগলিজিবল হয়ে যাব তখন আমরা কি করবো না এই স্পেরিক্যাল সিমেট্রি কনসিডারেশনটা আনতে পারবো, যেগুলো স্পেরিক্যালি সিমেট্রিক। যদি ত্রিমাত্রিক দেশে ভাবি তাহলে কি হবে, একটা স্পেরিক্যাল সিমেট্রিক বিন্দু আদান হলেই সম্ভব, তার মধ্যে আর কোনো আকৃতি বিকৃতি হবে না বলে ধরে নেব। তাহলে বিন্দু আদান ধরলে আমার কি হবে স্পেরিক্যাল সিমেট্রি থাকবে, এবং কি থাকবে আমি তাকে একটা ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনের মধ্যে থেকে আনতে পারবো। কেন না শেপ পরিবর্তন হলে কিন্তু আধান যে সঞ্চার যে পরিমাণটাকেও কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন আসে, সেই ক্ষেত্রে যদি বিন্দু আধান, তাহলে এখানে কি দেখবো না এটা হচ্ছে ধরো ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে স্মল কিউ, এদের মধ্য দূরত্ব হচ্ছে আর, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল কিউ স্মল কিউ, তাহলে মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত, তাহলে কত হবে না এফ ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই কত হচ্ছে
আসবে। তাহলে এফ ইকুয়াল টু কত হবে, কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই কত হচ্ছে, বাই হচ্ছে আর স্কোয়ার। এফ ইকুয়াল কত হলো, কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই চার স্কোয়ার। এখানে কে হলো কি, না কে হলো ভেদ ধ্রুবক, কে হলো ভেদ ধ্রুবক। জানবো কে এর একক মাত্রা মান। অবশ্যই বলতে হবে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ দুটি বিন্দু আধান, আর তাদের মধ্যে দূরত্ব পাশে লিখতে হবে, লিখছি না আমি, মোটামুটি সেটা নোট করবো। এবারে কে এর একক মাত্রা মান বের করো। একক মাত্রা ও মান নির্ণয়। তাহলে কে সমান কত হবে, না কে সমান হবে এফ আর স্কোয়ার বাই কত হবে, ক্যাপিটাল কিউ স্মল কিউ। তাহলে বলের একক কি হচ্ছে, না বলের একক হচ্ছে ডাইন, যেহেতু এটা সেমি স্কোয়ার পড়ে এসছে, এটা এস স্কোয়ার। মাত্রার এককটা লিখছি, মান। এখানে কি হচ্ছে, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার মাইনাস। বলের মাত্রা কত, বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, দূরত্ব হচ্ছে এল স্কোয়ার, আই টি হোল টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে আলটিমেট এম এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস ফোর আই টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে দেখো। এবারে আসবো কি, এবারে আসবো ওর মানটা কেমন দেখবো।